স্কুল শিক্ষার্থীরা ভ্যাকসিন পাবে ১ নভেম্বর থেকে। ভোগান্তি ছাড়াই বিশেষ টিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ নিয়েছে মানুষ। পাটুরিয়ায় ফেরি উদ্ধারে চলছে দ্বিতীয় দিনের অভিযান। নারায়ণগঞ্জ থেকে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। শরীয়তপুর চিতলিয়া ইউপি নির্বাচনে অন্তত ২৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের সই জাল। অভিযোগ রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে। নরসিংদীর রামপুরায় ইউপি নির্বাচন ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত হয়েছেন আরও ২০ জন। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। আগামী ১ নভেম্বর থেকে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্রে টিকা দেয়া হবে, এরপর কিছু সময় নিয়ে সারা দেশে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। বর্তমান সক্ষমতা অনুযায়ী প্রতিদিন ৪০,০০০ শিক্ষার্থী করোনা টিকা পাবে। গতকাল ৫০ লাখ করোনা টিকা দেশে এসেছে। হাতে ২ কোটি টিকা আছে বলেও জানান তিনি। এছাড়া নভেম্বরে আরও ৩৫ লাখ ফাইজারের টিকা আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের ২টি স্কুলে পরীক্ষামূলকভাবে ১০০ শিক্ষার্থীকে দেয়া হয় ফাইজারের টিকা। যে আমাদের কাজ, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলেছেন যে ১ তারিখ থেকে আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারবো স্কুলের ছেলে মেয়েদের, এবং সেটা আমরা ঢাকায় ১২টি কেন্দ্র আমরা ঠিক করেছি, যে কেন্দ্রে শীততাপ নিয়ন্ত্রিত, এবং সেখানে আমরা ছেলে মেয়েদেরকে, স্কুলের ছেলে মেয়েদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। রাজধানীর মতো সারা দেশেই চলছে বিশেষ টিকা কার্যক্রম। SMS ছাড়াও নিবন্ধন কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই মিলছে দ্বিতীয় ডোজের টিকা। কোনো ভোগান্তি ছাড়া টিকা দিতে পেরে খুশি গ্রহীতারা। চট্টগ্রামে সকাল ৯টা থেকে নগরীর প্রত্যেক ওয়ার্ডে ৩টি করে মোট ১২৩ কেন্দ্রে টিকা দেওয়া হয়। সিটি কর্পোরেশন ও উপজেলা মিলিয়ে ৩ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ গণটিকা কার্যক্রমে যাদের প্রথম ডোজ দেওয়া হয়েছিল তারাই আজ পাচ্ছেন দ্বিতীয় ডোজ। গতবার যারা যে ৯০০ লোক এই ৩টি কেন্দ্রের টিকা গ্রহণ করেছেন প্রথম ডোজ, শুধুমাত্র তারাই এবার কিন্তু টিকা গ্রহণ করতে পারবেন, এবং এই বিষয়টি আমরা প্রচার করেছি বলে এলাকায় এখনো এখানে কোনো ব্যবস্থাপনার জন্য আমাদের বেগ পেতে হচ্ছে না। রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ডে ৮৭টি কেন্দ্রে বিশেষ টিকা দেওয়া হয়। এছাড়া 5টি পৌরসভা ও ৭৩টি ইউনিয়নেও চলে কার্যক্রম। তবে কিছু ইউনিয়নে শনিবার টিকা দেওয়া হবে। আমরা সবাইকে ফোন দিয়ে ডেকে নিয়েছি, ইনশাল্লাহ ধীরে ধীরে সবাই এসে টিকা নিচ্ছে সুন্দরভাবে। বরিশাল সিলেটে নির্বিঘ্নে টিকা দিতে পেরে খুশি গ্রহীতারা। প্রথম ডোজ দিয়েছি, কোনো সিরিয়াল ছিল না, কোনো কিছু ছিল না, আলহামদুলিল্লাহ। এখনও আসছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই দেখা যেতেছে, কোনো সিরিয়াল নাই। আমরা আসছি, পরে দিয়ে দিছি, অসুবিধা নাই, কোনো গেঞ্জাম নাই, কানে খুবই সহজভাবে হয়েছে। খুলনার 6টি কেন্দ্রে শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় 30 মিনিট পর। এছাড়া নারী পুরুষের আলাদা বুথ না থাকায় ক্ষোভ জানিয়েছেন অনেকে। 9টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পুরুষ মহিলার ভেজালের জন্য আমাদের একটু দেরি হয়েছে। বগুড়া পৌর এলাকায় 37,500 টিকা দেওয়া হয়েছে। আগামী শনিবারও টাঙ্গাইলে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 5 জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় 1 জন এবং উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে 95 জনের মৃত্যু হলো। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, গত 24 ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন 7 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 6 জন। বর্তমানে করোনা ইউনিটে 192টি শয্যার বিপরীতে ভর্তি আছেন 50 জন। এদিকে বরিশালে উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে, তবে গত 24 ঘন্টায় 136 জনের নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি। পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি ও যানবাহন উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে। সকাল 8টা থেকে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। সকাল থেকে এখন পর্যন্ত 8টি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। এদিকে এখনও নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়ায় এসে পৌঁছায়নি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।
বিআইডব্লিউটিসি নির্বাহী প্রকৌশলী শরীফুল ইসলাম জানান, বুধবার পদ্মায় ফেরি ডুবির পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। প্রথম দিনের অভিযানে ফেরির ভেতর থেকে উদ্ধার করা হয় 4টি ট্রাক। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় অভিযানে যোগ দিলে আরও দ্রুত গতিতে উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হবে। বুধবার সকালে পাটুরিয়ায় 5 নম্বর ফেরিঘাটে 17টি যান নিয়ে ডুবে যায় ফেরি আমানত শাহ। এই উদ্ধার অভিযানের সবশেষ খবরাখবর জানাতে এবারে মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, গতকাল যখন এই ধরনের দুর্ঘটনা ঘটেছিল, উদ্ধার অভিযান আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে একটু ধীর গতিতে চলছিল। আজ তো উদ্ধারকারী জাহাজ হামজা কাজ করছে এবং প্রত্যয় এসে পৌঁছাবে। আজকে আপনি কি ধরনের উদ্ধার তৎপরতা দেখেছেন এবং এখন পর্যন্ত মোট কতটি গাড়ি উদ্ধার করা সম্ভব হয়েছে? দেখুন, আজকে সারা দিনে আমরা যেটা দেখেছি যে 4টি যে কাভার্ড ভ্যান আছে সেগুলো উদ্ধার করতে পেরেছে সকাল 8টা থেকে এখন পর্যন্ত। কিছুক্ষণ আগেই একটি কাভার্ড ভ্যান উঠিয়ে নিয়ে গেছে। তার আপনাকে আরেকটি বিষয় জানাই যে এই ফেরি ডুবে যাওয়ার ঘটনায় যে নৌ মন্ত্রণালয়ের যে অতিরিক্ত সচিব সুলতান আব্দুল হামিদকে আহ্বায়ক করে যে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটির সদস্যরা কিন্তু এই পাটুরিয়া ঘাটে এসেছেন। তারা আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে, তারা কিন্তু ফেরিটি পরিদর্শন করছেন। এখানে যিনি আছেন, যেটা আমি জানতে পেরেছি, নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান আব্দুল হামিদকে আহ্বায়ক করে 7 সদস্যের কমিটি, যে কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিআইডব্লিউটি এর পরিচালক রকিবুল ইসলাম তালুকদার, উনি আছেন এইখানে। নৌ পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন সাইদ আহমেদ আছে এখানে। স্থানীয় সরকারের উপপরিচালক মানিকগঞ্জ, উনি আছেন শফিকুল ইসলাম, উনি আছে এখানে। বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড ম্যারিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর জোবাইর ইবনে আওয়াল সাহেব আছেন এখানে। ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন আছেন এখানে। বিআইডব্লিউটিসির পরিচালক মোহাম্মদ রাশিদুল ইসলাম আছেন। এই যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির সদস্যরা সকলেই আসছেন যে এই ডুবে যাওয়া যে ফেরিটি সেটি পরিদর্শনে এসেছেন। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে ওনাদের ভাষ্য আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু উনি এখনই আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই বিষয়ে এখনই তারা কোনো কথা বলতে রাজি নন। তদন্ত শেষ হলেই তারা বিস্তারিত জানাবেন। মঞ্জুর, একটু জানতে চাই, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এখনো এসে পৌঁছায়নি, পৌঁছাতে কত সময় লাগতে পারে? এটি আমি কিছুক্ষণ আগে বিআইডব্লিউটিসির যে উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান, তার সাথে আমি কথা বলেছি। উনি যেটা বলেছেন যে গতকাল এই ঘটনা যখন ঘটে, অর্থাৎ এই ফেরি ডুবের ঘটনা যখন ঘটে, তখনই কিন্তু এই প্রত্যয় নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কেন পৌঁছাতে পারেনি এই বিষয়টা আমি জানতে চেয়েছিলাম। তিনি যেটা আমাকে জানিয়েছেন যে এই প্রত্যয় একটি অনেক বড়, অনেক শক্তিশালী একটি উদ্ধারকারী জাহাজ, যে জাহাজটি আনতে তাদের আরেকটি জাহাজের সহযোগিতা নিতে হয়, এবং এই জাহাজটি খুবই কচ্ছপ গতিতে চলে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এইটি কখন নাগাদ আসবে এই বিষয়ে কিন্তু বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির কেউ কিন্তু আমাদেরকে স্পেসিফিক কোনো কিছু জানাতে পারেনি। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে গতকাল যখন এই ঘটনাটা দৌলতদিয়া ঘাট থেকে এই ফেরিটি আমানত শাহ ফেরিটি ছেড়ে আসে, তখন কিন্তু ওই ঘাটে যারা যানবাহন চালক আছেন তারা কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন, এবং তারা কিন্তু সাথে সাথে এই বিষয়টা যে ফেরি চালক, ফেরি মাস্টার শফিকুল ইসলাম, তাকে কিন্তু বিষয়টা জানিয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু মঞ্জুর, আপনি এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তী খবরগুলোতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো তথ্য জানতে পারবো। ফেরি আমানত শাহের তলদেশ ফেটে পানি ঢোকার কথা যানবাহন চালকেরা আগেই ফেরি চালককে জানিয়েছিল, কিন্তু সে কথা তিনি আমলে নেননি বলে অভিযোগ করেছেন পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা। তবে এ বিষয়ে মন্তব্য না করে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার সকাল 10:15টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ায় 5 নম্বর ফেরিঘাটে 14টি পণ্যবাহী ট্রাক সহ 17টি যানবাহন নিয়ে উল্টে যায় রৌরো ফেরি আমানত শাহ। স্থানীয়দের সহায়তায় যাত্রীরা পাড়ি উঠতে পারলেও ডুবে যায় সবগুলো যানবাহন। ডুবে যাওয়া যানবাহনের চালকরা বলছেন,
ফেরির তলদেশ ফেটে পানি ঢোকার কথা ফেরি চালককে আগে জানিয়েছিলেন তারা। তবে তাদের কথা আমলে না নিয়েই দৌলতদিয়া ঘাট থেকে রওনা হন ফেরি চালক ও তার সহকারী। পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপনা নিয়েও অসন্তুষ্ট ক্ষতিগ্রস্ত যানবাহন মালিকরা। এটা চালকের গাফিলতির কারণ। সে যদি ইচ্ছা করতো তাহলে ওই পারেই আমাদের গাড়িটা আনলোড করতে পারতো, এতটা ক্ষতিগ্রস্ত আমরা হতাম না। অনেক ড্রাইভার গেছিল উপরে যে আপনারা চরে মারেন, চরে ফেরিটা মারে নাই। চরে ফেরিটা মারলে এই ফেরিটার কোনো গাড়ির দুর্ঘটনা ঘটে না, ফেরিটাও দুর্ঘটনা ঘটে না। আমার গাড়ি আছে, এখানে আরও বিভিন্ন লোকের গাড়ি আছে, সেইটার একটা সমন্বয় যে আসলে কার কী রকমের ছিল, কি গাড়ি আছে, কার কয়টা, সবার সমন্বয় একটা লিস্ট করা দরকার ছিল। এই ঘটনায় কারো অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। শিপিং মিনিস্ট্রি থেকে একটা পাওয়ারফুল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত সচিব উন্নয়ন মহোদয়কে আহ্বান করে 7 সদস্য বিশিষ্ট, ওনারা তদন্ত করে যা পান, যে দোষী তাকে উপযুক্ত শাস্তি আমরা দিব। তদন্ত ব্যতি রেখে আমি কোনো মন্তব্য করতে চাই না। তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই মন্তব্য হবে। এবং আমি নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির এখনও সদস্য আছি। স্বাভাবিকভাবেই সেখানে তো বিষয়টা আলোচনা হবে। আমি তখন এগুলো নিয়ে আলোচনা করব এবং এর উপরে একটা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিষয়টা বলব। মোট 19টি ফেরি দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যানবাহন ও যাত্রী পারাপার হয় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে। এর মধ্যে রোরো ফেরি 11টি এবং কে টাইপ ও ইউটিলিটি মিলে রয়েছে আরও 8টি ফেরি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সই জাল করে অন্তত 25 জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের অভিযোগ উঠেছে। এজন্য রিটার্নিং কর্মকর্তাকে দায়ী করছেন প্রার্থীরা। তবে বিধি মেনেই প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে বলে দাবি ওই কর্মকর্তার। এই আলাপ শরীয়তপুর সদর উপজেলার চিতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার। এই কথোপকথনই বলে দেয় কেন একসঙ্গে অনেক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে। অথচ যাদের মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে তারা বলছেন এ বিষয়ে কিছুই জানেন না। বুধবার সকালে প্রতীক নিতে গিয়ে জানতে পারেন সই জাল করে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমাকে মনোনয়নপত্র হেনায় দেই নাই, জাল সই করে কে উঠাইছে স্যার আমরা জানি না। আসার পর বললো যে আপনারা তো কালকে টাকা উদ্যোগ করে নিয়ে গেছেন। আর আমি বললাম যে স্যার আমরা তো টাকা উদ্যোগ করে নেই নাই, আপনি আমার কাগজগুলো দেখান। বলে না আপনি তো উত্তোলন করেছেন। আমি না আমি করিনি। পরে বলে ঠিক আছে আপনি অভিযোগ করতে চান? আমি বললাম হ্যাঁ আমি অভিযোগ করতে চাই। তবে নির্বাচনী বিধি মেনেই প্রার্থিতা প্রত্যাহার হয়েছে বলে দাবি রিটার্নিং কর্মকর্তার। আর শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলছেন এ ঘটনায় তার নামে অপপ্রচার চালানো হচ্ছে। আচ্ছা, কোন প্রেক্ষিতে এই কথাটা বলেছি সেটা আমি এখন বুঝতে পারতেছি না। যেটা নিয়মের মধ্যে পড়ে, কোনো প্রার্থী যদি প্রার্থিতা প্রত্যাহার আবেদন করে সেই সাপেক্ষে তার প্রার্থিতা প্রত্যাহার হতে পারে। আমি এই ধরনের কোনো আমার সাথে কোনো কথাই নাই, আমার কোনো কাজ না দাদা। এটা আমি এই যে আমার সাথে কারোর সাথে কথা হয় নাই, আমি কারোর সাথে এই বিষয়ে কথা বলি নাই দাদা। আসছে 11 নভেম্বরের চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে 63 জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদের 2 জন সহ 50 প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে দাবি রিটার্নিং কর্মকর্তার। তবে অন্তত 48 জন সাধারণ ও সংরক্ষিত সদস্য পদপ্রার্থী একথা অস্বীকার করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আলোচনা করতে শরীয়তপুর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি আহসানুল্লাহ ইসমাইলি। জনাব আহসানুল্লাহ ইসমাইলি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই, আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি দেখছিলেন। এই যে স্বাক্ষর ছাড়া প্রার্থীদের মনোনয়ন বাতিলের যে অভিযোগ উঠেছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতি আস্থার জায়গাটা থাকবে কিনা বা তাদের কাজের যে ধারা সেটি কি প্রশ্নবিদ্ধ হবে কিনা? জি ধন্যবাদ। এটা সবচাইতে স্পর্শকাতর একটা বিষয়। আমি মনে করি আমাদের সুশাসনের জন্য যেই অবস্থানে সরকারকে থাকা প্রয়োজন সেটার থেকে মনে হয় একটু একটু সরে যাচ্ছি। আমাদের প্রশাসন আমাদের জনগণের সেবক। এখন নির্বাচন যেই কর্মকর্তা আছেন বা নির্বাচন নিয়ে ওনারা যে কাজটি করে থাকেন, স্বভাবতই প্রশ্ন জাগে, একজন সাধারণ বিবেকবান মানুষের প্রশ্নটা আসতেই পারে যে 40 জন 50 জনের মনোনয়ন বাতিল হলে তারা কেন
মনোনয়ন দাখিল করেছিলেন। এটা একটা মানে অবিশ্বাস্য বিষয় এবং এটা এমনভাবে স্পর্শকাতর, জনগণের মনে একটা আশঙ্কার সৃষ্টি করেছে আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা এবং নির্বাচিত যারা হবেন তাদের বিষয়েও আমাদের মনে প্রশ্ন জাগতেছে। নানাবিধ প্রশ্নের আকর সৃষ্টি হয়েছে। এখন সাধারণ জনগণকে বোঝানোর জন্য প্রশাসনের বিকল্প কিছু নাই, নির্বাচন কর্মকর্তাদেরকে সুসংগঠিত করা এবং ভালোভাবে প্রশিক্ষিত করানো ছাড়া। আমি মনে করি আমাদের যারা নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব ওনারা নিয়েছেন, ওনাদের কাঁধে একটা গুরু দায়িত্ব। আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম, আগামী দেশ। আমার লজ্জায় আজকে যে বিষয়টা নিয়ে কথা উঠছে, লজ্জায় আমি লজ্জিত। 50 বছর স্বাধীনতার পরে আমরা বাঙালি, আমরা আমাদের ভাইদের জন্য আমরা কি রেখে যাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো বিষয়টা অতীব স্পর্শকাতর এবং খতিয়ে দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব প্রশাসন এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করবেন। ভবিষ্যতে যেন এরকম না হয়, সে যেই হোক বিচারের আওতায় তাকে আসতে হবে। আমরা সুষ্ঠু তদন্ত আমরাও আশা করছি। একটু জানতে চাই, আপনি তো ভোটারদের মধ্যে অনাস্থার কথা বলছিলেন, এমন ঘটনার পর আসলে নির্বাচনী পরিবেশ কেমন হবে ওখানকার, এ বিষয়ে যদি একটু বলতেন, আপনি কি ধারণা করছেন? এটা স্বভাবতই আমরা সচরাচর যেটা লক্ষ্য করে আসছি, পরিবেশ তো বিভিন্ন কারণে ঘোলাটে হয়। কোন পরিবেশ নির্বাচনের মাঠে দেখা যায়, আর কোন পরিবেশ অন্তরের মধ্যেই থেকে যায়। তো আমরা মনে করি যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে, এখনো সময় আছে। এখনো সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি বিচারটা করে, তাহলে জনগণের মনে সান্ত্বনা চলে আসবে, ভীতি দূর হবে, জনগণ আশ্বস্ত হবে। এমন একটা পর্যায়ে আমাদের নেতৃস্থানীয় যারা আছেন এবং প্রশাসনিক কর্মকর্তা বৃন্দর প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, ওনারা যেন ত্বরিত এই বিষয়টা নিয়ে 3 সদস্য বিশিষ্ট বা 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে এটার একটা আশু সমাধান আমরা কামনা করি। জনাব আহসানুল্লাহ ইসমাইলি, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আসন্ন ইউপি নির্বাচন ও আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকালে চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দি এলাকার বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে 2 গ্রুপের বিরোধ চরম আকার ধারণ করে। এর জেরে আজ সকালে 2 গ্রুপের লোকজন ট্যাটা ও আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এ সময় নারীসহ 20 জন আহত হয়। তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। বর্তমানে এখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা আছে, এখন কোনো ঝামেলা নাই। এ পর্যন্ত আমাদের কাছে 2 জনের মৃত্যু সংবাদ পাইছে। যারা এই ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার পর থেকে সবাই এলাকা ছাড়া, আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি এবং অবশ্যই যারা ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার পাশাপাশি এলাকার উন্নয়নের আশ্বাস দিয়েছেন মেয়র প্রার্থীরা। দুপুরে পাকুন্দিয়া ঈদগাহ মাঠে জনতার মুখোমুখি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় 5 জন মেয়র প্রার্থী অনুষ্ঠানে অংশ নেন। এ সময় জনতার মুখোমুখি অনুষ্ঠানে পৌরসভার ভোটাররা তাদের বিভিন্ন দাবি মেয়র প্রার্থীদের কাছে তুলে ধরেন। প্রার্থীরাও তাদের প্রশ্নের উত্তর দেন। পরে মাদকমুক্ত পৌর এলাকা গড়ার শপথ করেন মেয়র প্রার্থীরা। আগামী 2 নভেম্বর পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আবু সায়েদ ভুইয়া রিপন মীর ওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বেগমগঞ্জ চৌরাস্তায় লাল সবুজ পরিবহন বাস কাউন্টারের পরিচালকও ছিলেন। গতরাতে বাস কাউন্টার থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। সকালে বাড়ির পাশের সড়কে লোকজন তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এসে ঘটনাস্থলে আসি, এসে মৃতদেহ উদ্ধার করি। আর এই ঘটনার সাথে, হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত বিশেষত্ব আমরা দ্রুত তাদের আইনের আওতায় আনব। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মাধ্যমে বিএনপি পরিস্থিতি ঘোলাটে করতে চেয়েছিল, কিন্তু সরকার তা শক্ত হাতে দমন করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জাতিকে বিভ্রান্ত করছে এবং বিভেদ তৈরি করছে। সকালে রাজধানীর বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিএনপিকে সতর্ক করে বলতে চাই, কর্মসূচির নামে কোনোরূপ সন্ত্রাস সৃষ্টি কিংবা জনভোগান্তি সৃষ্টি করলে বাংলাদেশ আওয়ামী লীগ বসে থাকবে না, জনগণকে নিয়ে প্রতিহত করবে। কুমিল্লার পূজা মণ্ডপে ধর্ম অবমাননার ঘটনা ইচ্ছাকৃত এবং পরিকল্পিত বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। সকালে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড় অস্থায়ী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অপশক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে। যারা ন্যাক্কারজনক এই ঘটনার সাথে যুক্ত তারা কোনো ধর্মের বা দলের হতে পারে না। অপরাধ যেই করুক তাকে শাস্তি পেতে হবে। এর আগে শারদীয় দুর্গাপূজায় ক্ষতিগ্রস্ত নগরীর বেশ কয়েকটি মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। একটা শক্তি, যে শক্তি সর্বসময় এই দেশের সাধারণ মানুষের বিপক্ষে অবস্থান নেয়, স্বাধীনতার সপক্ষে শক্তির মানুষের বিরুদ্ধে অবস্থান নেয়, ঠিক সেই শক্তি তার একটা ইচ্ছাকৃত, তারা কিন্তু পরিকল্পিতভাবে এই কাজটা কিন্তু করেছে। এদিকে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ঘণ্টাব্যাপী এসব কর্মসূচিতে অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। সকালে বরিশাল সদর রোডে উদীচী জেলা সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। সে সময় সম্প্রীতির বাংলাদেশ গড়ায় প্রত্যয়ে সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়। একই দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করে নাগরিক সচেতন কমিটি। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের সব ধর্মের মানুষের সমান অধিকার। এদিকে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়ি ও ঝিনাইদহে মানববন্ধন করেছে বেশ কয়েকটি সংগঠন। এ সময় সকল ধর্মের অনুসারীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে দাবি জানান তারা। রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার জামায়াতের 2 সমর্থক সহ 10 জনকে 2 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। পাশাপাশি ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল ও মুয়াজ্জিন রবিউল হাসানকে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক ফজলে এলাহি এই রায় দেন। এর আগে সকালে আসামিদের রিমান্ড শুনানির জন্য আদালতে তোলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত আলাদা 3 মামলায় মোট 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 50 জনের 3 দিন করে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এ পর্যন্ত 60 আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 7 জন। এবং আরও তথ্যগুলি পাচ্ছি যে এর পিছনে কারা কারা জড়িত। সো আমাদের এটা তদন্ত চলমান রয়েছে, গ্রেপ্তারি অভিযান চলমান রয়েছে এবং আমরা আশা করি এই ঘটনার যে পেছনের যে নায়কেরা, সেই নায়কদের অনেকেই গ্রেপ্তার হয়েছে, যারা বাকি আছে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করা সম্ভব হবে। নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার এজাহারভুক্ত আসামি সহ আরও 6 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। জেলা পুলিশ সুপার জানান, হামলা ও মিছিলের ভিডিও ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে শনাক্ত করা হয়। সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে গ্রেপ্তার আরও 3 আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার আসামিদের বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। এ নিয়ে সাম্প্রদায়িক হামলার ঘটনায় 14 আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদালত।
প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন নোয়াখালী চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তরা। তবে আতঙ্ক যেন কাটছেই না। শত বছরের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি সব ধর্ম বর্ণের মানুষের। শত বছরের পুরনো চৌমুহনী শ্রী শ্রী রামচন্দ্রদেবের সমাধি আশ্রম সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট এটি। দেশের বিভিন্ন জেলার পর্যটক আসতেন সৌন্দর্যমণ্ডিত এই আশ্রম দেখতে। গত 15 অক্টোবর দুর্বৃত্তের হামলায় বিধ্বস্ত ঐতিহ্যবাহী এই আশ্রম। শুধু এই আশ্রম নয়, ভাঙচুর চালানো হয়েছে ঐতিহ্যবাহী রাধা মাধব জিওর মন্দির, ইস্কন মন্দির সহ 8টি মন্দির, বিভিন্ন পূজা মণ্ডপ, দোকানপাট ও বাড়িঘরে। হামলার আতঙ্ক এখনও কাটেনি ক্ষতিগ্রস্তদের। যে ঘটনা ঘটে গিয়েছে এর কারণে আমাদের মা বোনরা বাড়ি থেকে বাসা থেকে বের হতে চাচ্ছে না ভয়ে। তো এখন এই মুহূর্তে আমাদের প্রতিবেশী মুসলমান ভাইরা আমাদেরকে সহযোগিতা করতেছে। আমাদের মনে যে এটা হৃদয় হয়েছে, নষ্ট হয়েছে, এটা তো আর দিতে পারবে না। এটাকে ক্ষতস্থানটা পূর্ণ করতে হলে কিছু আপনার সবার সহযোগিতা প্রয়োজন। স্থানীয়রা বলছেন, যে যার অবস্থানে থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। শত বছরের সম্প্রীতি রক্ষায় কাজ করছেন সবাই। এই চৌমুহনীর ঐতিহ্য হত্যাকাণ্ডের নয়, এই চৌমুহনীর ঐতিহ্য হচ্ছে সাম্প্রদায়িক বাংলাদেশ। প্রত্যেকটা উৎসবে যেন আমরা একজনকে কাঁধে রেখে আরেকজন চলাফেরা করতে পারি। জেলা পুলিশ সুপার জানান, সাম্প্রদায়িক হামলার পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা সহ সবাইকে আইনের আওতায় আনার কাজ করছে প্রশাসন। প্রকৃত অপরাধীদের আমরা গ্রেপ্তার করলে কিন্তু তাদের আশার সঞ্চার হবে। আমরা কিন্তু প্রত্যেক দিনই তাদের সঙ্গে কথা বলছি, সুবিধা অসুবিধা জিজ্ঞাসা করছি, আমরা যতটুকু পারছি আমি তাদেরকে সহযোগিতা করছি। এখন আমরা স্থানীয় জনগণকে নিয়ে, প্রশাসনকে নিয়ে, পুলিশ সহ আমরা তাদেরকে সামাজিকভাবে সামাজিক সুরক্ষার বলয়ে নিয়ে আসব। দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটে দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাত হত্যার মূল আসামি শামসুদ্দোহা সাদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। গতরাতে কুষ্টিয়া জেলার দৌলতপুরের চরাঞ্চল থেকে অভিযুক্ত সাদিকে গ্রেপ্তার করা হয়। সকালে এক সংবাদ সম্মেলনে সিআইডি কার্যালয়ে একথা জানান বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। তিনি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। হত্যায় সহযোগিতাকারী আরও 2 জনকে ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। তাকে আমরা গত 27 তারিখ কুষ্টিয়ার দৌলতপুর থানা এলাকার দুর্গমচর এলাকা থেকে আমাদের সাব ইন্সপেক্টর রিপন, তারপর এলআইসির টিমের 24 সদস্যরা গ্রেপ্তার করতে সমর্থ হয়। 3 জনের তথ্য আছে, তো তার মধ্যে একজন প্রধান যিনি চাকুটা যিনি মেরেছেন তাকে আমরা গ্রেপ্তার করেছি, আর বাকি 2 জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফেনী পৌরসভায় চালু করা হয়েছে ডিজিটাল মোবাইল অ্যাপ সেবা ও পৌর সিএনজি সার্ভিস। দুপুরে শহরের দোয়েল চত্বরের শহীদ মিনার প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী 2 আসনের সংসদ সদস্য। এ সময় তিনি জানান, নগর সেবা অ্যাপের মাধ্যমে নাগরিক সকল সুবিধা পাওয়া যাবে হাতের মুঠোয়। অ্যাপে থাকবে নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ, মৃত্যু সনদ সহ বেশ কিছু সুবিধা। এছাড়া শহরের মোট 4টি রুটে 24 ঘন্টা চলাচল করবে 272টি সিএনজি অটোরিকশা। ভর্তি ফি কমানো সহ 7 দফা দাবিতে আন্দোলন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সেমিস্টার ফি, হল ফি, পরিবহন ফি কমানো ও বিভাগীয় উন্নয়ন ফি বাতিল সহ 7 দফা দাবিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গতকালের পর আজও সকাল থেকে প্রশাসনিক ও একাডেমিক ভবনের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সমস্যা সমাধানে কাজ চলছে। পায়রা সেতু দক্ষিণের 6 জেলার সঙ্গে শুধু যোগাযোগ স্থাপন করেনি, স্থানীয়দের কাছে বিনোদন কেন্দ্র হিসাবেও পরিচিত হচ্ছে এটি। উদ্বোধনের পর থেকে ব্রিজটিকে দেখতে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। তবে সাধারণ মানুষের অবাধ চলাচলে সেতুতে যানবাহন চলতে হচ্ছে ধীর গতিতে। উদ্বোধনের পর থেকেই বন্ধু বান্ধব কিংবা স্বজনদের নিয়ে এক নজর পায়রা সেতুটি দেখতে আসছেন অনেকেই।
কেবল সিস্টেমে তৈরি এই সেতুতে লাইটিং ব্যবস্থা রাতে তৈরি করে দৃষ্টিনন্দন পরিবেশ, যা এখন স্থানীয়দের বিনোদন কেন্দ্র। শুধু পটুয়াখালী নয়, আশপাশের জেলা থেকেও সেখানে যাচ্ছেন অনেক দর্শনার্থী। তবে সেতুর উপরে জটলার কারণে যানবাহন চলাচলে সমস্যা এবং বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এ অবস্থায় দর্শনার্থীদের নিরাপত্তার পাশাপাশি সেতুর সার্বিক বিষয় মাথায় রেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের নিরাপত্তার জন্য দুই পাশে পুলিশ বক্স থাকবে এবং সেতু কর্তৃপক্ষের কিন্তু নিজস্ব আনসার বাহিনী আছে, তো তারা ভিজিলেন্স আছে। আগামী 2-4 দিন পর মানুষ যখন ইউজ টু হবে, যেহেতু প্রথম, সেক্ষেত্রে আমরা সবাইকে অ্যালার্ট করবো এবং যখন তখন এলোমেলোভাবে কাউকে তখন চলতে দেওয়া হবে। অত্যাধুনিক এই সেতুতে যুক্ত হয়েছে ব্রিজ হেলথ মনিটর সেন্সর, যার মাধ্যমে ভূমিকম্প, ঝড়, সাইক্লোন, তাপমাত্রা বা ওভারলোডিংয়ের কারণে ব্রিজে যদি কোনো ক্ষতি হয় তা জানা যাবে সহজেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটের চেঙ্গের খালে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী পাড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 6টি গ্রামের বেশ কিছু ফসলি জমি, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। জেলা প্রশাসন বলছে, ইজারার শর্ত ভঙ্গ করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সিলেট সদর উপজেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া চেঙ্গের খাল নদীতে নেই তেমন কোনো স্রোত কিংবা ঢেউ। তবুও নদী তীরে ভাঙনের কবলে দিশেহারা স্থানীয় পাটিমোড়া, পুটিকাটা, নয়াবাজার, শিমুলকান্দি সহ 6 গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট এলাকার পরিবর্তে নদীর পাড় থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালী মহল। অপরিকল্পিতভাবে বালু তোলায় ভাঙতে শুরু করেছে নদীর তীর। এ বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও মেলেনি প্রতিকার। এখানে ডেজার আছে কিছু, এই ডেজারে মাটি তোলা হয়, তাদেরকে বাধা দিলে তারা বাধা মানে না। বাড়িঘর, মসজিদ সব ভাঙ্গে আর কি, এরা নিষেধ দিলেও আমরা সরকার থেকে লিজ আনছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও কোনো ফলপ্রসূ ফল পাচ্ছি না। তবে জেলা প্রশাসক বলছেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আর ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নিয়মিতভাবে সীমানা অতিক্রম করে সীমানার বাইরে বালু অবৈধভাবে বালু উত্তোলন করে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সবসময় ব্যবস্থা নিয়ে থাকি, ভবিষ্যতে আমরা নেব। আমাদের পরিচালন ব্যয় খাতের আওতায় যে প্রতি বছর যে বাজেট আসে, ওই বাজেটের আওতায় আমরা বরাদ্দ চেয়েছি, বরাদ্দটা এখনো পাইনি। বরাদ্দ সাপেক্ষে এই কাজটা করা যাবে, মানে ভাঙন প্রতিরোধের ব্লকের কাজ কিংবা স্লোপ প্রোটেকশন ব্যবস্থা নেওয়া যাবে। বারবার আশ্বাস না দিয়ে নদী ভাঙনের কবল থেকে রক্ষার কার্যকরী ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামের কর্ণফুলীতে সোনালী ব্যাংক লিমিটেডের 1229তম শাখা উদ্বোধন করা হয়েছে। দুপুরে কর্ণফুলী উপজেলার ফকিরহাট বাজারে নতুন এই শাখার উদ্বোধন করা হয়। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকের উদ্বোধন করেন সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতাউর রহমান। এ সময় বক্তারা জানান, নতুন এই শাখার মাধ্যমে বন্দর নগরীর পাশে গুরুত্বপূর্ণ এই উপজেলার বাণিজ্যিক কার্যক্রমে আরও গতি আসবে, যাতে সুফল পাবেন স্থানীয়রা। এছাড়া এই এলাকায় নতুনভাবে গড়ে ওঠা বিভিন্ন কলকারখানায় বাণিজ্যিক কার্যক্রমেও সহায়তা হবে বলে আশা করছেন তারা। নাটোরের গুরুদাসপুরে শিকারির ফাঁদ থেকে 1.5 শতাধিক বক পাখি উদ্ধার করা হয়েছে। এ সময় 2 শিকারীকে 4,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভোর 5টা থেকে উপজেলার ধারাবাড়িশা ও নাজিরপুর ইউনিয়নের 15টি মাঠে পরিবেশ কর্মীদের নিয়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হাসান। জীববৈচিত্র্য রক্ষায় অভিযানের পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পরে উদ্ধার করা বকগুলোকে মুক্ত করে দেওয়া হয়। সমগ্র বাংলাদেশ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। স্কুল শিক্ষার্থীরা ভ্যাকসিন পাবে 1 নভেম্বর থেকে। ভোগান্তি ছাড়াই বিশেষ টিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ নিয়েছে মানুষ।
পাটুরিয়ায় ফেরি উদ্ধারে চলছে দ্বিতীয় দিনের অভিযান। নারায়ণগঞ্জ থেকে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। শরীয়তপুর চিতলিয়া ইউপি নির্বাচনে অন্তত 25 প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের সই জাল। অভিযোগ রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে। নরসিংদীর রায়পুরায় ইউপি নির্বাচন ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত 2, আহত হয়েছেন আরও 20 জন। আর এরই সাথে শেষ করছে আজকে সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।